প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহরুবা আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারীর কারণে যেহেতু আমরা আমাদের রেগুলার ক্লাসরুমে ফিরে যেতে পারছি না, সেজন্য অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু করেছি, যারই অংশ হিসেবে আজকে তোমাদের প্রথম বর্ষের একটি ক্লাস আমি নিব। চলো আমরা ক্লাসে যাই। আজকে আমরা আলোচনা করব তোমাদের ব্যবসায় পরিচিতি বিষয়ের প্রথম যে চ্যাপ্টার ব্যবসায়ের ধারণা, সেখানকার ব্যবসায়ের শাখাসমূহ সম্বন্ধে। আমরা জানি পণ্য ও সেবা উৎপাদন বন্টন কাজে জড়িত সার্বিক কাজই হচ্ছে ব্যবসায়। ব্যবসায়ের এই কাজগুলো যেসব উপায় বা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা হয় তাকে ব্যবসায়ের শাখা হিসেবে গণ্য করা হয়। এসব উপায়গুলোর মধ্যে হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। প্রথমে আমরা শিল্প সম্বন্ধে জানি। শিল্প হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। মানুষ কোনো বস্তু সৃষ্টি করতে পারে না, কেবলমাত্র প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুর ব্যবহার উপযোগ সৃষ্টি করতে পারে। আর শিল্পের মাধ্যমে কি হয়, এই উপযোগ সৃষ্টি করা হয়। অনেকেই শিল্পকে উৎপাদন প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। শিল্পের প্রকৃতি হচ্ছে বিভিন্ন কলা কৌশল ও প্রযুক্তির ব্যবহার করে পণ্য ও সেবার নানামুখী উপযোগ সৃষ্টি করা। তাই আমরা বলতে পারি শিল্প হলো সেই সব কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়া যা প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে, তার রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রি করে। এরপরে আমরা জানব শিল্পের আওতা বা পরিধি। যেহেতু শিল্প হচ্ছে উপযোগ সৃষ্টি বা উৎপাদনের বাহন, তাই এর আওতাগুলো আমরা একটু জেনে নেই। শিল্পকে দুটি আওতায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প বা গৌণ শিল্প। প্রাথমিক শিল্প হলো মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক বিবর্তনের শুরুতে যে সকল শিল্পের বিকাশ ঘটে সেগুলোকে প্রাথমিক শিল্প বলে। মূলত প্রকৃতি হতে প্রাপ্ত সব কিছুই প্রাথমিক শিল্পের অন্তর্গত। এই প্রাথমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। কৃষি শিল্প হলো কৃষিকার্যের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। বিভিন্ন প্রকার কৃষিজাত দ্রব্য উৎপাদনের সাথে এ শিল্প সংশ্লিষ্ট, যেমন ধান, পাট, গম, তুলা ইত্যাদি উৎপাদন। প্রজনন শিল্প প্রজনন বা জন্মদান প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট শিল্প, যার মাধ্যমে পুনরায় সম্পদ সৃষ্টি করা হয় তাকে প্রজনন শিল্প বলে। উদাহরণস্বরূপ মাছের চাষ, হাঁস মুরগির প্রতিপালন, গবাদি পশু পালন, নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে। এরপরে হচ্ছে নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ, খনি থেকে কয়লা উত্তোলন, নদী থেকে মৎস্য আহরণ, ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এরপর আসছে দ্বিতীয় পর্যায়ের শিল্প বা গৌণ শিল্প। দ্বিতীয় পর্যায়ের শিল্পে রয়েছে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশন শিল্প। উৎপাদন শিল্প হলো শ্রম ও যন্ত্রের ব্যবহার দ্বারা কৃষিজাত পণ্য বা প্রাকৃতিক সম্পদের রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার কাজে নিয়োজিত শিল্পকে উৎপাদন শিল্প বলে। এই উৎপাদন শিল্পকে প্রক্রিয়া অনুসারে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমন বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প, সমন্বিত বা সংযুক্ত শিল্প। বিশ্লেষণ শিল্প হলো যে শিল্পে একই পদার্থকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিশ্লেষণ করে বিভিন্ন দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তেলকে পরিশোধনের মাধ্যমে কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদিতে পরিণত করা হয়। যৌগিক শিল্প ভিন্ন ভিন্ন পদার্থকে একত্র
বা সংযুক্ত করে তাদের সংমিশ্রণে নতুন কোনো দ্রব্য তৈরি করার প্রক্রিয়াকে যৌগিক শিল্প বলে। যেমন চর্বি ও তেলের সাথে ক্ষার যুক্ত করে সাবান, সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে লবণ, লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি মিশ্রিত করে ইস্পাত প্রস্তুত করা হয়। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী দ্রব্য প্রস্তুত করা হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। যেমন তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। সংযোজন শিল্প, যে শিল্পে অন্য শিল্পে উৎপাদিত উপকরণকে একত্রিত করে পূর্ণাঙ্গ ব্যবহার্য নতুন দ্রব্য প্রস্তুত করা হয় তাকে সংযোজন বা একত্রীকরণ শিল্প বলে। যেমন মোটর গাড়ি, জাহাজ, সাইকেল, রেডিও, টেলিভিশন, ঘড়ি ইত্যাদির নাম উল্লেখ করা যায়। সমন্বিত বা সংযুক্ত শিল্প, যে শিল্প উৎপাদনের একাধিক প্রক্রিয়া বা পর্যায়ের সমন্বয়ে গঠিত হয় তাকে সমন্বিত বা সংযুক্ত শিল্প বলে। উদাহরণস্বরূপ লৌহ ও ইস্পাত শিল্পের নাম বলা যায়। এরপরে আসছে দ্বিতীয় পর্যায় শিল্পের মধ্যে নির্মাণ শিল্প ও সেবা পরিবেশন শিল্প। নির্মাণ শিল্প হলো যে শিল্প নির্মাণ সংক্রান্ত কাজে নিয়োজিত তাকে নির্মাণ শিল্প বলে। যেমন রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাঁধ, রেলপথ ইত্যাদি নির্মাণ শিল্পের আওতাভুক্ত। সেবা পরিবেশন শিল্প, মানুষের সেবা পরিবেশন কার্যে নিয়োজিত শিল্পকে সেবা পরিবেশন শিল্প বলে। গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি সরবরাহকৃত প্রতিষ্ঠান এ জাতীয় শিল্পের দৃষ্টান্ত। এরপরে আমরা আলোচনা করব শিল্পের অবস্থান বা স্থানীয়করণের কারণ। আমরা জানি মানুষের চাহিদা ও প্রয়োজনের নিমিত্তে একটি বিশেষ শিল্প একটি বিশেষ এলাকায় গড়ে ওঠে। এ ধরনের কোনো বিশেষ এলাকায় বিশেষ বিশেষ শিল্প গড়ে ওঠার প্রবণতাকে শিল্পের স্থানীয়করণ বা কেন্দ্রীকরণ বলা হয়। শিল্পের স্থানীয়করণের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এগুলোর মধ্যে প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ ও সামাজিক ও অন্যান্য কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ হলো স্থানের সুগমতা। যে স্থানে সহজে কাঁচামাল আনা নেয়া করা যায় এবং উৎপাদিত পণ্য সামগ্রী সহজে স্থানান্তর করা যায় সেসব স্থানে শিল্প কারখানা স্থাপিত হয়ে থাকে। 2. কাঁচামালের নৈকট্য। কাঁচামাল ছাড়া পণ্য উৎপাদন অসম্ভব। যেখানে কাঁচামাল সহজেই পাওয়া যায় সে স্থানে বা নিকটবর্তী স্থানে শিল্প গড়ে ওঠে। শক্তি সম্পদের নৈকট্য। শক্তি সম্পদ পাওয়া না গেলে কোনো অবস্থাতেই শিল্প কারখানা চালানো যায় না। তাই যেসব স্থানে গ্যাস, বিদ্যুৎ, কয়লা ইত্যাদি শক্তি ও সম্পদ সস্তায় ও সহজে সরবরাহ পাওয়া যায় সেসব স্থানে শিল্প কারখানা গড়ে ওঠে। পানির নৈকট্য। পানির প্রয়োজন অন্যান্য সকল ক্ষেত্রের মতো শিল্পের ক্ষেত্রেও অনস্বীকার্য। তাই যেসব এলাকায় পানির পর্যাপ্ত সরবরাহ পাওয়া যায় সেখানে শিল্প কারখানা গড়ে ওঠে। পরিবহন। যোগাযোগ ছাড়া সব কিছু অচল। তাই তো পরিবহন সুবিধাহীন অঞ্চলে শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব নয়। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা শিল্পের জন্য অপরিহার্য। জলবায়ু। কোনো স্থানের জলবায়ুর উপর সে অঞ্চলের বা স্থানের শিল্পের অবস্থা নির্ভরশীল। এক এক প্রকার শিল্পের জন্য এক এক প্রকার জলবায়ু উপযোগী। যেমন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জলবায়ুর জন্য সেসব অঞ্চলে আমের ফলন ও স্বাদ ভালো হয়, তাই আমের সাথে সংশ্লিষ্ট শিল্প উক্ত এলাকার জন্য বিশেষ উপযোগী। অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের প্রথম কারণটি হচ্ছে সস্তা শ্রমিক। যে কোনো শিল্পের অন্যতম উপাদান শ্রমিক কর্মী। সুতরাং যে অঞ্চলে সস্তা শ্রমিক পাওয়া যায় সে অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠে। বাজারের নৈকট্য। উৎপাদিত পণ্যের জন্য বাজার আবশ্যক। তা না হলে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সম্ভব হবে না। তাই বাজারের সন্নিকটে শিল্প কারখানা স্থাপন করা প্রয়োজন। সস্তা ভূমি। শিল্প কারখানা গড়ে তোলার জন্য কিংবা সম্প্রসারণের জন্য প্রচুর ভূমির প্রয়োজন পড়ে। তাই তো যেসব স্থানে সস্তায় প্রচুর ভূমি সংগ্রহ করা যায় সে স্থানে শিল্প স্থাপিত হয়। মূলধন। মূলধন ছাড়া শিল্প কারখানা গড়ে তোলা অসম্ভব। তাই তো
যেখানে ব্যাংক, বীমা কিংবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান, সেখানেই মূলত শিল্প কারখানা স্থাপিত হয়। রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের প্রথম কারণটি হচ্ছে শিল্পনীতি। সরকার ঘোষিত শিল্পনীতির উপরই শিল্প কারখানা স্থাপনের বিষয়টি জড়িত। যেমন বিভিন্ন ইপিজেডের ভিতরে বহু শিল্প কারখানা স্থাপিত হয়েছে বা হচ্ছে, আর এই ইপিজেড গড়ে তোলা সরকারি শিল্পনীতির একটি অংশ। সরকারি সহায়তা। শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে সরকারি সহায়তা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এমন কিছু কিছু শিল্প কারখানা আছে যেগুলো গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্নভাবে সরকারি পৃষ্ঠপোষকতা লাগে। সামাজিক ও অন্যান্য কারণ। সামাজিক অন্যান্য কারণে আছে স্থানীয় সহযোগিতা। সমাজে এমন অনেকে আছেন যারা স্থানীয় পর্যায়ের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে নিজের এলাকায় শিল্প কারখানা গড়ে তোলেন। শান্তি শৃঙ্খলা। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, তাই গোলযোগ মুক্ত, সুষ্ঠু, শান্ত পরিবেশে শিল্প কারখানা স্থাপন করা উচিত। পরিপূরক শিল্প। যেখানে সমাজে জাতীয় প্রতিষ্ঠানগুলো বেশি থাকে সেখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে। বাংলাদেশে শিল্পের গুরুত্ব। স্বাধীনতা পরবর্তী সরকার বাংলাদেশকে একটি শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশের সকল শিল্প কারখানাকে জাতীয়করণের আওতায় আনে, কিন্তু আজও বাংলাদেশ শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। অথচ কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য শিল্পের বিকল্প নেই। বিশেষ করে দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থান, বেকার প্রভৃতি সমস্যার সমাধান তথা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির পাশাপাশি শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলা একান্ত অপরিহার্য। আমরা এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। দেশের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। এসব সম্পদকে শিল্পের মাধ্যমেই কেবল ব্যবহার করা সম্ভব। তাই তো দেশের প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের জন্য শিল্প স্থাপন জরুরি। কর্মসংস্থান। বাংলাদেশে বর্তমানে 1.5 কোটিরও অধিক শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক আছে, কেননা দ্রুত গতিতে জনসংখ্যা বাড়লেও সে অনুপাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। কৃষির উন্নয়ন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তবে বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে শিল্প উন্নয়ন ছাড়া কৃষির উন্নতি ঘটানো সম্ভব নয়। জাতীয় আয় বৃদ্ধি। বাংলাদেশের অর্থনীতি এখনও মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি, ফলে কৃষিপ্রধান এ দেশটির জাতীয় আয় বৃদ্ধির হার খুবই কম। তাই দেখা যায় যে বিশ্বের যে দেশে শিল্পে যত উন্নত সে দেশ জাতীয় আয় তত বেশি। মূলত দ্রুত শিল্পায়নের মাধ্যমে কেবল জাতীয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব। জীবনযাত্রার মান উন্নয়ন। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান খুবই নিচু। এদেশের বেশিরভাগ মানুষ কৃষি আয়ের উপর নির্ভরশীল, অথচ কৃষিকাজ থেকে তারা যে আয় পায় তাতে তাদের জীবনযাপন বেশ কষ্টকর। তাই শিল্পোন্নয়নই কেবল পারে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করে তাদের জীবনযাত্রাকে সহজ এবং উন্নত করা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত যেখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠে সেখানে শিল্প উৎপাদিত পণ্য আনা নেওয়ার জন্য এবং অন্যান্য বহনের জন্য কাজের প্রয়োজন হয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার। অর্থনৈতিক উন্নয়ন। শিল্প উন্নয়ন ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের একান্ত অপরিহার্য, কেননা কৃষিপ্রধান এদেশে শিল্পের উন্নতি হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিক্ষেত্রে উন্নতি সাধিত হবে, এতে করে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে, ফলে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আমদানি নির্ভরতা হ্রাস।
দেশে যদি প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে ওঠে তবে শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হবে না, ফলে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং বাংলাদেশের অর্থনীতি দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে সক্ষম হবে, সেই সাথে বৈদেশিক মুদ্রাও বেঁচে যাবে। নগরায়ন: কোনো এলাকায় শিল্প কারখানা গড়ে উঠলে তাকে ভিত্তি করে সেখানে জনবসতির বিকাশ ঘটে। একসময় তা শহরে পরিণত হয় এবং নগর জীবনের নানাবিধ সুযোগ সুবিধা সেখানকার মানুষ ভোগ করতে পারে। দক্ষতার উন্নয়ন: শিল্পীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ফলে দেশে একঝাঁক উদ্ভাবনী ও দক্ষ উদ্যোক্তা শ্রেণীর উত্থান ঘটে। এরূপ উদ্যোক্তা শ্রেণীর ভূমিকা দেশের শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করে। উন্নত প্রযুক্তির ব্যবহার: শিল্পায়নের ফলে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়। শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা ও গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সবাই সচেষ্ট থাকে। স্বনির্ভরতা অর্জন: শিল্পায়নের ফলে একটি দেশ নির্ভরতা অর্জন করতে সক্ষম হয়, কারণ শিল্পায়নের ফলে বিদেশি স্বনির্ভরতা হ্রাস পায়। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপকভাবে শিল্পের বিকাশ ঘটানো উচিত, এতে পরনির্ভরশীলতা হ্রাস পেয়ে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয়। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা: বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা খুবই জরুরি। তাই দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম তৈরি করার জন্য নিজস্ব কারখানা থাকা উচিত। আর শিল্পায়নের মাধ্যমেই দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করা সম্ভব। তাই বাংলাদেশের শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। সেজন্য প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা আলোচনা করব বাণিজ্য নিয়ে। বাণিজ্য হলো পণ্য ও সেবা সামগ্রী ভোক্তা সাধারণ নিকট পৌঁছানো এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলীর সমন্বয়। সভ্যতার উষালগ্ন থেকেই বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্যের উদ্ভব ঘটে। বাণিজ্য হচ্ছে ব্যবসার একটি প্রধান শাখা। আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্পে উৎপাদিত সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট বন্টন বা বিনিময় কার্যাবলী হলো বাণিজ্য। তাই আমরা বলতে পারি পণ্য বিনিময়ের ক্ষেত্রে ব্যক্তি, স্থান, ঝুঁকি, সময় এবং অর্থসংস্থানজনিত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের জন্য নিয়োজিত কার্যাবলীর সমষ্টি বাণিজ্য। বাণিজ্যের বিভিন্ন শাখা। বাণিজ্যের প্রধান কাজ হলো পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিনিময় বা বন্টন করা। এই বন্টন কাজটি বর্তমানকালে খুব ব্যাপকতা লাভ করেছে। পৃথিবীর এক প্রান্তে কোনো পণ্যদ্রব্য উৎপাদিত হচ্ছে, অন্য প্রান্তে তা ভোগ করছে। তাই বন্টন কাজে বিভিন্ন বাধা দূর করার জন্য নানাবিধ কাজ সম্পাদনের প্রয়োজন পড়ে। এ সকল কাজ বাণিজ্যের বিভিন্ন শাখা বা অংশ হিসেবে গণ্য। এই শাখাগুলো হলো পণ্য বিনিময় এবং ব্যবসায়িক সহায়ক কার্যাবলী। এই পণ্য বিনিময় আবার দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। পণ্য বিনিময় কি? পণ্য বিনিময় হলো বাণিজ্যের প্রধান শাখা। এর কাজ হলো পণ্য বন্টনকালে ব্যক্তি সংক্রান্ত বাধা অপসারণ করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ ক্রয় বিক্রয় কার্য সম্পন্ন করা। তাই বাণিজ্যের কাজকে বিনিময় কাজও বলা হয়। এই পণ্য বিনিময় করা হয় দুইভাবে, আগেই বলেছি যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক ব্যবসায়। অভ্যন্তরীণ বাণিজ্য কি? কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ ব্যবসায় বলে। অর্থাৎ দেশের ভৌগোলিক সীমার মধ্যে পণ্য ক্রয় এবং বিক্রয়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। লেনদেনের প্রকৃতি অনুযায়ী এই ধরনের ব্যবসায়কে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়: পাইকারি ব্যবসায় এবং খুচরা ব্যবসায়। উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে একত্রে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসায় নিয়োজিত ব্যক্তিকে পাইকার বলে। খুচরা ব্যবসায় পাইকার বা আমদানিকারকের নিকট হতে একত্রে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে ভোক্তাদের নিকট অপেক্ষাকৃত কম পরিমাণে বিক্রয় করা হলে তাকে
খুচরা ব্যবসায় বলে। বৈদেশিক ব্যবসায় দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে বৈদেশিক ব্যবসায় বলে। অর্থাৎ বিদেশের মাটিতে ব্যবসায়ীদের পণ্য ক্রয় এবং বিক্রয়কে বৈদেশিক বাণিজ্য বলে। এই ধরনের ব্যবসায়ের কার্য 3 ভাগে বিভক্ত: আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। বিদেশ হতে পণ্য সামগ্রী ক্রয় করে নিজ দেশে আনাকে আমদানি বলে। বর্তমান বিশ্বের সকল দেশই কম বেশি পণ্য বিদেশ থেকে আমদানি করে। আমদানি ব্যবসায় নিয়োজিত ব্যক্তিকে আমদানিকারক বলে। রপ্তানি বিদেশে কোনো ব্যবসায়ীর নিকট পণ্যদ্রব্য বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে রপ্তানি বলে। অর্থাৎ দেশের সীমারেখার বাইরে পণ্য সামগ্রী প্রেরণকে রপ্তানি বলে। কোনো দেশের রপ্তানির পরিমাণ আমদানির অপেক্ষা বেশি হলে তা সে দেশের জন্য লাভজনক। পুনঃরপ্তানি বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে। এক্ষেত্রে পণ্য বা সেবার আকার আকৃতি কিছুটা পরিবর্তন করে পুনঃরপ্তানি করা হয়। এরপর আসছে ব্যবসায় সহায়ক কার্যাবলী। অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসায় বা ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ সকল প্রতিবন্ধকতা সমূহ দূর করার জন্য সম্পাদিত কার্যাবলীকে ব্যবসায়িক সহায়ক কার্যাবলী বলে। বাণিজ্যের আওতাধীন এ সকল কাজকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়েছে। ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজন অপরিহার্য। এই অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা ব্যাংক দূর করে থাকে। বর্তমানকালে বৈদেশিক বাণিজ্য বিশেষভাবে ব্যাংক নির্ভর। বীমা বাণিজ্যের সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। এই ঝুঁকি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসায় পরিচালনায় যেমন বিঘ্নের সৃষ্টি করে, তেমনি অনেক সময় মারাত্মকভাবে ব্যাপক ক্ষতি আর্থিক ক্ষতিরও সম্মুখীন করে। তাই এই ঝুঁকিগত বাধা দূর করার জন্য বিভিন্ন ধরনের বীমা গড়ে উঠেছে। পরিবহন উৎপাদনকারী ও চূড়ান্ত ভোগকারীর মধ্যে স্থানগত দূরত্ব বাণিজ্যের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এই বাধা দূর করার জন্য উৎপাদিত পণ্য সামগ্রী মধ্যস্থ কারবারির মাধ্যমে প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা কাজ করে। গুদামজাতকরণ পণ্য সামগ্রী উৎপাদনের পর হতে বিক্রয় ও ভোগকালীন সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। তাই উৎপাদনের সময় ও ভোগের সময়ের পার্থক্য হেতু বণ্টনের ক্ষেত্রে সময়গত বাধা সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হয়। বিজ্ঞাপন ও প্রচার পণ্য উৎপাদন করার পর বা সংগ্রহ করার পর ক্রেতা বা ভোক্তারা তা জানবে ও ক্রয় করবে এমনটি নয়। তাই এ সম্পর্কে তাদের অবহিত করা ও উৎসাহ সৃষ্টির প্রয়োজন পড়ে। এজন্য বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থার সাহায্য ব্যবসায়ীদেরকে নিতে হয়, যাদের কাজ বাণিজ্যের আওতাধীন। বাণিজ্যের গুরুত্ব ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বাণিজ্য সভ্যতার উষালগ্ন হতে সকল সমাজে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কোনো এক সময় মানুষের চাহিদা যেমন সীমাবদ্ধ ছিল, তেমনি বাণিজ্যও ছিল সীমাবদ্ধ। কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে মানুষের চাহিদা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনিভাবে মানুষের এই চাহিদা মেটানোর উদ্দেশ্যে বাণিজ্যের গণ্ডিও ব্যাপক হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাণিজ্যের গুরুত্ব আরও ব্যাপক ও বিস্তৃত, কারণ আমাদের দেশের অর্থনীতি শিল্প বা উৎপাদনের উপর নির্ভরশীল নয়, বরং আমাদের অর্থনীতি মূলত বাণিজ্য নির্ভর। তাই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য কী ভূমিকা পালন করতে পারে তা আমরা এখন আলোচনা করছি। পণ্য বণ্টন ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই ঘটে যখন দেশে উৎপাদিত পণ্য সামগ্রী অনায়াসে ভোগকারীদের নিকট বণ্টন করা যায়। বাণিজ্য এক্ষেত্রে ব্যবসায়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক, বীমা ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পণ্য বণ্টন পথের প্রতিবন্ধকতা দূর করে ভোগের নিশ্চয়তা বিধান করে থাকে। উৎপাদন ও ভোগের সমন্বয় বাণিজ্য উৎপাদন ও ভোগের মধ্যে সমতা বিধান করে দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন করে। বাণিজ্যের ফলে ভোক্তাদের উৎপাদনকারীগণ চাহিদা, রুচি
পছন্দ সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী পণ্য সামগ্রী উৎপাদন করে। এতে উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন করা সহজ হয়। শিল্পোন্নয়ন। যে দেশে শিল্পে যত উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবে তত অগ্রসর। বাণিজ্য একটি দেশের শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সামগ্রী ভোগকারীদের নিকট বিক্রয় না হলে শিল্পোন্নয়ন ব্যাহত হয়। বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য সামগ্রী ভোগকারীর নিকট বিক্রয় করে শিল্প উন্নয়নের পথকে প্রশস্ত করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাণিজ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর বিভিন্ন কর্মকাণ্ডে বহু সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। বাণিজ্য দেশের জনগণের আয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। বৃহদায়তন উৎপাদন। বাণিজ্যের মাধ্যমে বৃহদাকার ব্যবসায় প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণ করা হয়। এতে উৎপাদনকারীগণের পণ্য বণ্টনের ব্যাপারে অধিক সময় ও শক্তি ব্যয় করতে হয় না বলে তারা অধিক উৎপাদনে মনোনিবেশ করতে পারে। অর্থের প্রচলনের ব্যাপকতা। বাণিজ্য অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয়ের দ্বারা অর্থ প্রচলনের ব্যাপকতা বৃদ্ধি করেছে। বাণিজ্য না থাকলে অর্থের ব্যবহার সীমিত হয়ে পড়ত। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। দেশের এক স্থানে উৎপাদিত পণ্য সামগ্রী পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হয়। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের চাহিদা পূরণ অসম্ভব। বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। সম্পদ ব্যবহার। অল্প সময় ও সহজভাবে সম্পদ উপার্জন এবং ব্যবহার পন্থা হিসেবে বাণিজ্যের ভূমিকা অনস্বীকার্য। মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। বাণিজ্যের মাধ্যমে অলস সম্পদগুলোকে কাজে লাগানো যায়। বাণিজ্য দেশে বিভিন্ন স্থান হতে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে এবং তা চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হওয়ার পর ক্রেতাদের চাহিদা পূরণের জন্য সরবরাহ করে। অর্থনৈতিক স্থিতিশীলতা। বাণিজ্য দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার সহায়ক। চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা বিধানের মাধ্যমে এটি উৎপাদিত পণ্য সামগ্রী ও বাজারের মধ্যে যোগসূত্র রক্ষা করে থাকে। এভাবে বাণিজ্য একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। জীবনযাত্রার মান উন্নয়ন। বাণিজ্যের মাধ্যমে মানুষ বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পাদন করে, যা মাথাপিছু আয় বৃদ্ধির সহায়ক। মাথাপিছু আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও উন্নত হয়, আর জীবনযাত্রার মান উন্নত হলে মানুষের ভোগ ব্যবহারও অনেকাংশে বেড়ে যায়। অর্থনৈতিক সম্পর্ক স্থাপন। বর্তমান বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির যুগে কোনো দেশ স্বাবলম্বীভাবে দেশের মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে না। বাণিজ্য এ সমস্যা পূরণকল্পে বিভিন্ন দেশের মাঝে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে। জাতীয় আয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন। বাণিজ্য কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশে জাতীয় আয় বৃদ্ধি করে। এছাড়া চাহিদার অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করে এবং ব্যালেন্স অফ পেমেন্টে ভারসাম্য বজায় রাখে। সম্পদ বৃদ্ধি। বাণিজ্যিক কার্যকলাপের প্রসারের ফলে দেশে কৃষিজ, খনিজ ও বনজ সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়। এর দরুন সকল সম্পদের চাহিদা ব্যাপক হয় এবং দেশে শিল্পোন্নয়নের গতি অপ্রতিহতভাবে চলতে থাকে, যার ফলশ্রুতিতে জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধি পায়। চাহিদা সন্তুষ্টি বিধান। বাণিজ্য সুবিধাজনকভাবে ক্রেতা ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে তাদের সন্তুষ্টি বিধান করে। এক্ষেত্রে বাণিজ্য একই সাথে দুটি ভূমিকা পালন করে। ১. বাণিজ্য ক্রেতা ও ভোক্তাদের বর্তমান চাহিদা পূরণ করে। ২. বাণিজ্য ক্রেতা ও ভোক্তাদের ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল চাহিদা সমন্বয় সাধন করে। এছাড়াও রয়েছে শ্রম বিভাগের সুফল, পণ্যের গুণগত মান বৃদ্ধি, পণ্য সংগ্রহ ও বণ্টন, বাজার সামগ্রী, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, শিল্পকর্ম ও সংস্কৃতির উন্নয়ন, সামাজিক কল্যাণ, বিশ্ব অর্থনীতির বিকাশ। অর্থাৎ বর্তমান বিশ্বের প্রতিটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির মূলে রয়েছে বাণিজ্য। বাণিজ্য পণ্যদ্রব্যের বণ্টন, চাহিদা ও সরবরাহের সমতা বিধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বাণিজ্যের কার্যাবলী। পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট হতে প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছানো পর্যন্ত বাণিজ্যকে ব্যক্তিগত, স্থানগত, ঝুঁকিগত ও সময়গত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য বাণিজ্য কতগুলো কাজ করে থাকে, সেই কার্যাবলীগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ। পণ্য উৎপাদনের জন্য শ্রম, পুঁজি, কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। বাণিজ্য এসব উৎপাদনের উপকরণসমূহ দেশ বিদেশ হতে সংগ্রহ করে শিল্পের উৎপাদন প্রক্রিয়া বা কাজকে অব্যাহত রাখতে সহায়তা করে। মূলত শিল্পের উৎপাদন কাজ শুরু হওয়ার আগেই বাণিজ্যের কাজ শুরু হয়। তাই বলা যায় বাণিজ্য উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহের কাজে নিয়োজিত থাকে। পণ্যদ্রব্য ও সেবাসমূহ বণ্টন। বাণিজ্যের মূল কাজ হচ্ছে উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাসমূহ বণ্টন করা। বাণিজ্য বিভিন্ন ধরনের উপদেশ সৃষ্টির মাধ্যমে পণ্যের বণ্টন ও বিনিময় কাজ সম্পন্ন করে থাকে। এসব উপযোগ হচ্ছে সত্ত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত ইত্যাদি। বিনিময়। পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় বাণিজ্যের অন্যতম একটি কাজ। বিনিময় বলতে পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট হতে ক্রয় করে প্রকৃত ভোগকারীর নিকট বিক্রয় করাকে বোঝায়। বিনিময়ের মাধ্যমে পণ্য বণ্টনের ক্ষেত্রে পথের প্রতিবন্ধকতা দূর হয়, আর বাণিজ্য এই কাজের সাথে সম্পর্কিত। বীমাকরণ। উৎপাদিত পণ্যের বীমাকরণ। বাণিজ্যের বীমা প্রতিষ্ঠানগুলো পণ্যের বীমাকরণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। পণ্যদ্রব্য পরিবহনকালে বা গুদামঘরে থাকা অবস্থায় ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হতে পারে। মূলত এরূপ ক্ষতি বা ঝুঁকি হতে রক্ষা পাওয়ার জন্যই পণ্যের বীমা করা হয়ে থাকে। পরিবহন সংক্রান্ত কাজ। বাণিজ্য পরিবহনের মাধ্যমে স্থানগত প্রতিবন্ধকতা দূর করে পণ্যের উপযোগ সৃষ্টি করে থাকে। পরিবহনের কাজ হচ্ছে উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাকর্ম চূড়ান্ত ভোগকারীর নিকট পৌঁছে দেয়া। বাণিজ্য পরিবহনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে থাকে। গুদামজাতকরণ। উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রয়ের পূর্ব পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংরক্ষণের প্রয়োজন হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কাল ও সময়গত উপযোগ সৃষ্টি হয়। বাণিজ্য গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। মৌলিকীকরণ। পণ্যের সঠিক ও যথাযথ মৌলিকীকরণ করা বাণিজ্যের কাজ। মৌলিকীকরণ পণ্যকে যেমন বিক্রয় উপযোগী করে তোলে, তেমনি আকর্ষণীয় ও ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাই মৌলিকীকরণ সর্বদাই আকর্ষণীয় হওয়া উচিত। ব্যাংকিং। পণ্যদ্রব্য উৎপাদন হতে শুরু করে বণ্টন ও বিনিময় সংক্রান্ত কার্যের বিভিন্ন পর্যায়ে, যেমন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বীমাকরণ ও উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়। ব্যাংকিং বাণিজ্যের অন্যতম শাখা হিসেবে এসব কার্যের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে। মূলত ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংস্থানজনিত সমস্যা দূর হয়। কর্মসংস্থান। বাণিজ্যের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পণ্য উৎপাদন ও বণ্টনের বিভিন্ন পর্যায়ে, যথা বিজ্ঞাপন, প্রচার, পরিবহন, বীমাকরণ, গুদামজাতকরণ ইত্যাদি কর্মকাণ্ডে বিপুল পরিমাণ লোক নিয়োজিত থাকে। প্রচার ও বিজ্ঞাপন। উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাকর্মের দাম ও গুণাগুণ সম্পর্কে আগে থেকে ক্রেতার অবহিত থাকে না, তাই প্রচার ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের পণ্যদ্রব্য ও সেবাকর্মসমূহ সম্পর্কে উৎসাহিত করা হয়। তাছাড়া প্রচার ও বিজ্ঞাপন পণ্য ও সেবাকর্মের বণ্টন ও বিক্রয় কাজে সহায়তা করে থাকে। পণ্য ও বাজার গবেষণা। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়ী জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভোক্তাদের রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজারের জন্য গবেষণা প্রয়োজন। পণ্য ও বাজার সম্পর্কে গবেষণা করা বাণিজ্যের একটি কাজ। বাণিজ্যের প্রতিবন্ধকতা সমূহ। আমরা একটু আগে বাণিজ্যের প্রতিবন্ধকতা সম্বন্ধে জেনেছি। বাণিজ্যিক কাজগুলো করতে গেলে ব্যবসায়ীকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই প্রতিবন্ধকতা সম্বন্ধে আমরা একটু সংক্ষেপে জানব। প্রথমে আসছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। ব্যক্তিগত প্রতিবন্ধকতা মূলত উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে সৃষ্টি হয়, কারণ প্রাথমিক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যক্তিগত কোনো পরিচয় থাকে না। উৎপাদনকারী ও ভোগকারী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। পণ্য বিনিময়ের ক্ষেত্রে এরূপ সৃষ্ট সম্পর্কে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বলে। সময়গত প্রতিবন্ধকতা।
পণ্যদ্রব্য উৎপাদন বা সংগ্রহ করার পরপরই বিক্রি হয় না, উৎপাদন ও ভোগের মধ্যে সময়ের ব্যবধান থাকে। সুতরাং পণ্যদ্রব্য সংগ্রহ তথা উৎপাদন ও ভোগের মধ্যে এই সময়গত ব্যবধান পণ্য বন্টনের প্রতিবন্ধকতা হিসেবে অভিহিত করা হয়। স্থানগত প্রতিবন্ধকতা। স্থানগত প্রতিবন্ধকতা উৎপাদনকারী ও ভোগকারীর অবস্থানগত বিভিন্নতার কারণে সৃষ্টি হয়। যেমন রাজশাহীতে সবচেয়ে ভালো আম উৎপাদন হয়, কিন্তু এর ব্যবহার দেশব্যাপী। সুতরাং উৎপাদনকারী ও ভোগকারীর অবস্থানগত ভিন্নতার কারণে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাকে স্থানগত প্রতিবন্ধকতা বলা হয়। ঝুঁকিগত প্রতিবন্ধকতা। ঝুঁকি ব্যবসায়ের একটি অপরিহার্য উপাদান। পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন ও বিনিময় সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে গিয়ে বিভিন্ন প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয়। যেমন পণ্য পরিবহনকালে পথিমধ্যে নষ্ট হতে পারে কিংবা গুদাম ঘরে থাকাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, আগুন, চুরি ইত্যাদির কারণে বিনষ্ট হতে পারে। অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা। পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টন সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন হয়। তাছাড়া অনেক সময় ব্যবসায়ীরা ধারে মাল বিক্রি করে কিন্তু সময়মতো অর্থ আদায় হয় না, ফলে অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দেখা দেয়। জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তা বা ক্রেতার পণ্য সম্পর্কে জ্ঞানের অভাব থাকলে পণ্য বন্টনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। এরূপ প্রতিবন্ধকতাকে জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা বলা হয়। প্রচারগত প্রতিবন্ধকতা। আধুনিক ও প্রতিযোগিতামূলক ব্যবসায়ী জগতে ভোক্তাদের চাহিদা, ফ্যাশন ও রুচি দ্রুত পরিবর্তন হচ্ছে। আর এই দ্রুত পরিবর্তনশীল চাহিদা, রুচি ও ফ্যাশনের প্রতি লক্ষ্য রেখে ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্নভাবে পণ্য উৎপাদন করে যাচ্ছে। কিন্তু ক্রেতা বা ভোক্তারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে, ফলে তাদের পণ্য সম্পর্কে অবহিত উৎসাহিত করা না হলে পণ্য বন্টনের সমস্যা দেখা দেয়। এ সমস্যা ও বাধাকে প্রচারগত প্রতিবন্ধকতা বলা হয়। এই সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের উপায় বের করে থাকেন। সেই উপায়গুলো হচ্ছে: ১. বিনিময়। পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কর্মকে বিনিময় বলা হয়। পণ্য বিনিময়ের মাধ্যমে পণ্য বন্টন পথের ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর হয়ে থাকে। ব্যবসায়ীরা অপেক্ষাকৃত কম মূল্যে উৎপাদনকারীর নিকট হতে পণ্য ক্রয় করে এবং বেশি মূল্যে চূড়ান্ত বা প্রকৃত ভোগকারীর নিকট পণ্য বিক্রয় করে থাকে। এক্ষেত্রে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে ব্যবসায় সেতুবন্ধন হিসেবে কাজ করে। পরিবহন। পরিবহনের মাধ্যমে বাণিজ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূরীভূত হয়ে থাকে, কারণ পরিবহন পণ্য উৎপাদনস্থল হতে ভোগস্থলে পৌঁছে দেয়। সুতরাং এরূপ পরিবহনের মাধ্যমে বাণিজ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করা যায়। বিমা। বিমার সাহায্যে পণ্য বন্টনের ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকিগত প্রতিবন্ধকতা অপসারণ করা যায়। বিমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে পণ্য বন্টন পথের যাবতীয় ঝুঁকি গ্রহণ করে, ক্ষতিপূরণের নিশ্চয়তা দান করে। সুতরাং বিমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হয়। গুদামজাতকরণ। পণ্যের গুদামজাতকরণের মাধ্যমে বাণিজ্যের কাল ও সময়গত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। উৎপাদিত পণ্য বিক্রয়ের পূর্ব পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংরক্ষণ বা মজুত করার প্রয়োজন হয়। পণ্যদ্রব্যের এরূপ সংরক্ষণ বা মজুতকে গুদামজাতকরণ বলা হয়। সুতরাং বাণিজ্য গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। ব্যাংক। ব্যাংকের মাধ্যমে বাণিজ্যের অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর করা যায়। ব্যাংক পণ্য উৎপাদন থেকে শুরু করে বন্টন সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে থাকে। প্রচার ও বিজ্ঞাপন। প্রচার ও বিজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্যের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়ে থাকে। এর মাধ্যমে উৎপাদিত পণ্য সম্বন্ধে যাবতীয় তথ্য সম্ভাব্য ভোগকারীদের নিকট উপস্থাপন করা হয়। সুতরাং প্রচার ও বিজ্ঞাপন বাণিজ্যের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে পণ্যকে ভোক্তার নিকট সহজ করে তুলতে সাহায্য করে। অতএব উপরের বর্ণিত কাজগুলো যদি সঠিকভাবে সম্পাদন করা যায়, তবে বাণিজ্যের বন্টন সংক্রান্ত যাবতীয় প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে। আজকে আমাদের ক্লাস এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।